তো পানিকে যেই পাত্রে রাখা যায় সেই পাত্রেই কি তার আকার ধারণ করে, আমরা যেই পাত্রে রাখবো পানিটার আকৃতি দেখতে আমরা সেরকমই পাবো। এই জন্য তরল পদার্থের অণুসমূহ পরস্পরের কাছাকাছি থাকে, এগুলো কাছাকাছি থাকে তবে কি কঠিন পদার্থের তুলনায় কম থাকে। আন্তঃআণবিক দূরত্বটা কঠিন পদার্থে যেরকম কম, এখানে আরেকটু বেশি থাকে। আরেকটু বেশি থাকার কারণে কি তাদের মধ্যে আন্তঃআণবিক শক্তিটাও ততটা প্রবল না। ধরো এখানে একটা অণু, এখানে একটা অণু, এখানে কি আন্তঃআণবিক দূরত্ব, অণুগুলোর মধ্যে দূরত্ব খুব কম এবং কাছাকাছি আছে বলে কি শক্তি বেশি। এখন সেম ভাবে এই যে একটা অণু, এটা একটা অণু, এটা একটা অণু, এটাও কাছাকাছি, কিন্তু মাঝখানে কি আন্তঃআণবিক দূরত্ব বেশি। দূরত্ব বেশি মানে কি সেখানে কি তোমার বন্ধন কি নরম, নরবরে বা নরম। সেম ভাবে আন্তঃআণবিক শক্তি কঠিন পদার্থের মতো প্রবল নয়। উদাহরণ পানি, পেট্রোল, কেরোসিন, ভোজ্য তেল, এরকম লিকুইড যা কিছু আছে সবগুলো তরল পদার্থ, এগুলোর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব কম, আন্তঃআণবিক দূরত্ব তুলনামূলক বেশি, এই জন্য আন্তঃআণবিক শক্তি কম। এখন আসে গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকৃতি বা আয়তন নেই, এটা কোনো আয়তন পাবো না, আকৃতি পাবো না। এখন তুমি যদি বলো তোমার এলাকার মধ্যে কত ঘন মিলিমিটার বা কত ঘনমিটার বাতাস আছে, তুমি কি পরিমাপ করা সম্ভব? এটা তোমার আয়তন তোমার পক্ষে জানা সম্ভব না। এই জন্য বলা হয়েছে নির্দিষ্ট আয়তন বা আকার নেই। গ্যাসীয় পদার্থের অণুসমূহের আন্তঃআণবিক পদার্থ দূরত্ব 3 অবস্থার মধ্যে সবচেয়ে বেশি, তাই আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে কম। যত তোমাকে কি বললাম, তোমার বন্ধুর কাছে যত তোমার দূরত্ব বেশি হবে তত তোমাদের মধ্যে বন্ধন শক্তি কমে যাবে। অর্থাৎ গ্যাসীয় পদার্থ সেম, দেখা যাচ্ছে তোমাদের মধ্যে যত দূরত্ব কম, যত দূরত্ব বেশি, আন্তঃআণবিক শক্তি তত কম। এর ফলে তারা সম্পূর্ণ মুক্তভাবে চলাচল করে। উদাহরণ নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন ইত্যাদি। অর্থাৎ যত গ্যাস আছে, আমরা যা গ্যাসগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে কি আন্তঃআণবিক শক্তি কম। এখন তোমরা অনেক সময় দেখবা আমাদের যে গ্যাস মেস আছে, আমাদের যে মেস গুলো আছে বা ওই কি বল লাইটার গুলো আছে, সেগুলোর ভিতরে কি একটু ছোট পানির মতো দেখা যায়, মনে হচ্ছে কি ভিতরে কোনো তরল আছে, কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু তরল না। আমরা কিন্তু অনেকে ছোটবেলায় দেখতাম কি এগুলা ভাঙতাম বা ফাটাইতাম, ভিতরে কি আছে দেখা যায়, আমরা ঠাস করে একটা শব্দ হতো, কিন্তু শব্দ হওয়ার পরে কিন্তু আমরা পানির কোনো ছিটে ফোঁটা পাইতাম না। সেম ভাবে আমরা যখন বডি স্প্রে ব্যবহার করি, বডি স্প্রে যখন আমরা স্প্রেস করি, আমাদের মনে হয় ভিতর থেকে তরল কিন্তু কিছু বেরোচ্ছে, আসলে কিন্তু ভিতরে তরল কিছু নাই। সেম ভাবে আমরা যখন সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, ভিতরে কিন্তু তরল অবস্থায় আছে, কিন্তু আসলে কিন্তু তরল না, সবটাই গ্যাস। তোমার বডি স্প্রে বা যে পারফিউম সেটার ভিতরে যেটা আছে সেটাও গ্যাস, লিকুইড কিছু না। মনে হচ্ছে লিকুইড বের হচ্ছে, কিন্তু লিকুইড কিছু না। বা যে নর্মাল দেশলাই সেটার ভিতরে যেটা আছে সেটাও কিন্তু লিকুইড কিছু না। বা হচ্ছে তোমাদের যে এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, যেগুলো আমরা রান্না বান্না করি, এটার মধ্যে যা আছে সেগুলো কিন্তু তোমার কি নর্মাল মানে লিকুইড না, এগুলো কিন্তু গ্যাস। এখন তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া, যে এগুলো যদি গ্যাসই হয় তাহলে আমরা কেন খালি চোখে দেখতে পাচ্ছি? আমরা তো সাধারণত পদার্থ খালি চোখে দেখতে পাই না। এটার কারণটা হচ্ছে তোমার গ্যাস গুলাকে অতিরিক্ত চাপে ভিতরে সংকুচিত করে রাখা হয়েছে বলে সেগুলা জমে তরল হয়ে গেছে। কারণ তুমি যখন আমরা সবাই তো কোল্ড ড্রিঙ্কস খাই, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় ঠাস করে কেন শব্দ হয়? ঠাস করে শব্দ এই কারণে, কারণ এখানে গ্যাসগুলো অতি উচ্চ চাপে ভিতরে সংরক্ষণ করে রাখা হয়েছে। বের হওয়ার সময় এটা কি নিঃসরিত হয়ে একসাথে বের হয়ে যায়। বডি স্প্রে গুলো সেম, বডি স্প্রের ভেতরে তুমি যদি বডি স্প্রে কখনো খোলো দেখবা কিছু নাই, সবটাই গ্যাস। কিন্তু আবার যখন পানি কেন বের হয়, কারণ অতি উচ্চ চাপে ভিতরে কি সংকুচিত করে গ্যাসটাকে তরলীকৃত করে রাখা হয়েছে। পানি একমাত্র পদার্থ যা প্রকৃতিতে কঠিন, তরল, বায়বীয় 3 অবস্থাতে পাওয়া যায়। মেরু অঞ্চলের বরফ, নদী, সমুদ্রের পানি তরল, বায়ু, জলীয় বাষ্প। এটা হচ্ছে আমরা সেই ক্লাস 2-3 থেকে পড়তেছি। ক্লাস 5 আমরা পড়ছিলাম পানি চক্র। তো পানি একমাত্র জিনিস, কারণ পানি হচ্ছে কি তোমার 0°C তাপমাত্রায় পানি গলতে শুরু করে। 0°র আগে পানি মানে পানি বরফ হয়ে যায়, আর 100°C তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। তো পানিকে তুমি একের সাথে কঠিন, তরল, বায়বীয় 3টা পদার্থেই পাবা। এখন সর্বশেষ প্লাজমা অবস্থা। প্লাজমা পদার্থের অণুসমূহ পরস্পর কাছাকাছি থাকে, তবে তাদের মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কঠিন পদার্থের মতো প্রবল নয়। বজ্রপাতের সময় যে বৈদ্যুতিক ঝলক দেখা যায় তা প্লাজমা। আমাদের যখন বজ্রপাত হয় তখন মনে হয় উপর থেকে কিছু আলোর বিচ্ছুরণ ছুটে আসতেছে, বজ্রপাতে কিন্তু অনেকে মারা যায়। ওই যে ইলেকট্রনের সৃষ্টি হয় সেটাকে হচ্ছে প্লাজমা। প্লাজমা অবস্থায় পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা থাকে। উদাহরণ বৈদ্যুতিক স্পার্ক, ফ্লোরাসেন্ট বাতি, নিয়ন আলো ইত্যাদি। এখন কিন্তু আমরা অনেক রেস্টুরেন্টে বা অনেক জায়গায় এরকম নিয়ন আলোর বাতি দেখতে পাই, এগুলো কিন্তু ওই প্লাজমা ম্যাটেরিয়াল দিয়ে করা। তাহলে প্লাজমা অবস্থা কি আমরা বুঝতে পারছি?
বিভিন্ন পরমাণুর মধ্যে ক্রিয়াশীল বলের জন্য গঠিত হয় অণু, আর বিভিন্ন অণুর মধ্যে ক্রিয়াশীল বলের জন্য গঠিত হয় পদার্থ। অণুগুলো পরস্পরের মধ্যে যে বল ক্রিয়া করে তাকে বলা হয় আন্তঃআণবিক বল। এই আন্তঃআণবিক বল শক্তির দরুন পারস্পরিক অণুগুলোর ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে সৃষ্টি হয় বিভব শক্তি, এবং অণুগুলো তাপীয় শক্তি যা প্রকৃতপক্ষে অণুগুলোর গতিশক্তি। এই শক্তি বস্তুর উষ্ণতার উপর নির্ভরশীল। তাহলে কি বললাম, পরমাণুর মধ্যে যে ক্রিয়াশীল বলগুলো গঠিত হয় আর অণুর মধ্যে যে ক্রিয়াশীল বলগুলো থাকে সেটা দিয়ে কি হবে, পদার্থ হবে। এবং অণুগুলোর মধ্যে যে বল ক্রিয়া করে সেটা হচ্ছে আন্তঃআণবিক বল। আন্তঃআণবিক বল মানে কি, অণুগুলোর মধ্যে অভ্যন্তরীণ যে বলগুলো সেটা হচ্ছে আন্তঃআণবিক বল। এর ফলে কি হবে, এর ফলে হবে হচ্ছে পারিপার্শ্বিক অণুগুলো ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে সৃষ্ট বিভব শক্তি এবং অণুগুলোর তাপীয় শক্তি যা প্রকৃতপক্ষে অণুগুলোর গতিশক্তি এবং শক্তি বস্তুর উষ্ণতার উপর কি করে, নির্ভর করে। কারণ উষ্ণতা অনুযায়ী বস্তুর শক্তিটা পরিবর্তিত হয়। আমরা তো এতক্ষণ পর্যন্ত পদার্থের বিভিন্ন অবস্থা পড়লাম। এখন পদার্থের মধ্যে বিভিন্ন প্রকার বন্ধন আছে, সেই বন্ধন গুলা পড়বো আমরা। তো মেইনলি বন্ধন অনেকগুলো আছে, এর মধ্যে চারটা হচ্ছে মেইন। প্রথমটা হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, আর একটা ভ্যান ডার ওয়ালস বন্ধন। এখন আয়নিক বন্ধন বলতে আমরা কি বুঝি, কোনো কঠিন পদার্থে অণু বা আয়নগুলো অবস্থান করে থাকে তাকে বলা হয় ল্যাটিস বিন্দু। কোনো কঠিন পদার্থে, ধরো একটা বরফ বা যে কোনো লোহা, এর মধ্যে যে আয়ন অণু বা আয়ন গুলো থাকে তা বিভিন্ন স্থান দখল করে থাকে, ওই সেই এগুলো বলে ল্যাটিস বিন্দু। এই ল্যাটিস বিন্দুগুলোই আয়নিক বন্ধন গঠন করে সাহায্য করে। আর আয়নিক বন্ধন গঠন করতে কি হবে, মানে আয়নিক বন্ধন তখনই গঠন হয় যখন পরস্পর অণু একটার সাথে কি আয়ন কি হবে, আয়ন একটা দান করবে আর একটা আয়ন কি গ্রহণ করবে। আর সমযোজী বন্ধন হচ্ছে সেটা যখন একটা জায়গার ঘাটতি আছে তখন দুইজন শেয়ারের মাধ্যমে হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী মানে শেয়ার। ধরো তুমি একটা বিজনেস করতে চাও, তো বিজনেস করতে চাও, ধরো বিজনেস করতে তোমার লাগবে 10,000 টাকা, তোমার কাছে আছে 8,000 টাকা। তোমার একজন বন্ধুর তার হতো অনেক বেশি টাকা, সে তোমাকে 2,000 টাকা দিয়ে দিল। সেটা হচ্ছে তারা 2,000 টাকা প্রয়োজন নেই, তাহলে তোমার 8 আর তার 2 মিলে কত হলো 10। এই যে সে তোমাকে দিয়ে দিল এবং তুমি সেটা গ্রহণ করলা, এই যে বন্ধনটা সৃষ্টি হইলো, এটাই হচ্ছে কাইন্ড অফ আয়নিক বন্ধন। আর সমাজে হচ্ছে কি, ধরো তোমরা দুই বন্ধু মিলে একটা ব্যবসা করতে চাও, তো ব্যবসার মূল হচ্ছে হচ্ছে ধরো 10,000 টাকা, ঠিক আছে। তো কারো পক্ষে 10,000 টাকা দেওয়া সম্ভব না, কিন্তু তোমার আছে 5,000, তোমার বন্ধুর আছে 5,000 টাকা, ঠিক আছে। তো এই 5 মিলে 10,000 হলে কি, দুইজন শেয়ারের মাধ্যমে একটা ব্যবসা দাঁড় করাইলো। এই যে শেয়ারের মাধ্যমে যে কাজটা, যে বন্ধন গুলো গঠিত হয় সেটাই হচ্ছে কি বন্ধন, সমযোজী বন্ধন। এখন আসি ভ্যান ডার ওয়ালস বন্ধন। ভ্যান ডার ওয়ালস বন্ধন তারা আণবিক কঠিন পদার্থগুলো তৈরি হয়। পরমাণুগুলোর মধ্যে সমযোজী বন্ধনের মাধ্যমে এ ধরনের কঠিন পদার্থ তৈরি হয়। অণুগুলোর মধ্যে বন্ধন নির্ভর করে অণুগুলোর পোলার এবং অপোলার কিনা তার উপর। অর্থাৎ ভ্যান ডার ওয়ালস বন্ধন তখনই গঠন হবে যখন অণুগুলো পোলার বা অপোলার হবে কিনা সেটার উপর নির্ভর করে। আণবিক কঠিন পদার্থ সাধারণত নরম এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। এরা তড়িৎ-পরিবাহী। আণবিক যে কঠিন পদার্থগুলো আছে এগুলো হচ্ছে সাধারণত নরম থাকে, সফট থাকে এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। অর্থাৎ এগুলো খুব অল্প চাপে, এগুলো যেমন তড়িৎ-কুপরিবাহী। এদের মধ্যে দিয়ে তড়িৎ বা ইলেকট্রন প্রবাহিত হতে পারবে না। এখন আসি স্থিতিস্থাপকতা। বল প্রয়োগে যদি কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়েরই পরিবর্তন ঘটে, অর্থাৎ বস্তুর বিকৃত হয়, তাহলে প্রযুক্ত বল সরিয়ে নিলে যে ধর্মের ফলে বিকৃত বস্তুর আগের অবস্থানে ফিরে আসে তাকে বলা হয় স্থিতিস্থাপকতা। সেম, ধরো তুমি ইলাস্টিসিটি, ধরো আমরা অনেক সময় বিভিন্ন রাবার, এই রাবার গুলোকে আমরা টান দিয়ে লম্বা করি। লম্বা করার পরে কি, বস্তুর যে বিকৃতি ঘটে, বস্তুটা 5 ইঞ্চি ছিল, তুমি টান দেওয়ার ফলে বস্তুটা কত ইঞ্চি হয়ে গেছে, বস্তুটা হয়ে গেছে 10 ইঞ্চি। তার মানে কি, বস্তুর অবস্থানে তুমি বিকৃতি ঘটায় তুমি বস্তুটাকে সংকোচন বা প্রসারণ করলা। বা তুমি ধরো রাবারটা আমরা চাপ দিয়ে ছোট করলাম, অর্থাৎ কি আমরা সংকুচিত করলাম। আর অন্য একটা লম্বা রাবার কি ইলাস্টিক আমরা কি বড় করলাম, অর্থাৎ বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটালাম। কিন্তু যখন আমি বলটা সরিয়ে নিব, তখন বস্তু বিকৃত অবস্থা থেকে বা সংকুচিত অবস্থা থেকে তখন কি হবে, পূর্বের অবস্থানে ফিরে আসবে। অর্থাৎ যেই বস্তুগুলো সেই অবস্থানে ফিরে আসতে সক্ষম সেগুলোকে বলা হয় স্থিতিস্থাপকতা, এবং সেই বস্তুকে বলা হয় ইলাস্টিক বস্তু। এখন ধরো আমি তোমাকে একটা লোহার পাত দিলাম, তুমি এটাকে বাঁকাইলা, আবার হাতটা সরাই নিলে, তার লোহার পাতটা কি আগের অবস্থানে ফিরে আসবে? এটা কিন্তু কখনোই আসবে না। এখন ধরো তোমার হাতে আমি ঢেঁড়স দিলাম, ঢেঁড়সটা তুমি এরকম মানে বাঁকাইতে গেলে ঢেঁড়সটা ভেঙে যাবে, কিন্তু ঢেঁড়সটা কিন্তু কখনো আগের অবস্থানে ফিরে আসবে না। লোহাটা তোমার বেঁকে যাবে, লম্বা হয়ে যাবে, কিন্তু কি আগের অবস্থানে ফিরে আসবে না বল সরাই নিলে। তার মানে কি, এগুলা স্থিতিস্থাপক বা ইলাস্টিক বস্তু না। যেগুলা সরাই নিয়ে মানে আগের অবস্থানে ফিরে আসবে সেগুলো হচ্ছে তোমার কি ইলাস্টিক বস্তু বা স্থিতিস্থাপকতা।
যে বস্তুর বাধা দেওয়ার ক্ষমতা বেশি তার স্থিতিস্থাপকতাও বেশি হবে। যেমন লোহা এবং রাবারের মধ্যে বাধা দেওয়ার ক্ষমতা বেশি লোহার, তার লোহা রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক। কথা কি বুঝাইতে পারছি? লোহা এবং রাবারের মধ্যে যদি চিন্তা করো তাহলে বাধা দেওয়ার ক্ষমতা লোহার বেশি, তার লোহা বেশি স্থিতিস্থাপক। এখন পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বাহ্যিক বল অপারেশিত হলে যদি বিকৃত বস্তু ঠিক আগের আকার ও আয়তন ফিরে পায় তাহলে ওই বস্তুকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে। ঠিক আছে? তো আমরা বিভিন্ন সময় আমরা জিম করতে গেলে কি আমরা বিভিন্ন সময় এরকম স্প্রিং দেখি, স্প্রিং গুলো কি আমরা হাতের মাসলকে বাড়ানোর জন্য বা হাতের কবজি জোর বাড়ানোর জন্য আমরা বাঁকাই, আবার ছাড়া দিলে কি স্প্রিংটা আগের অবস্থানে ফিরে যায়। অর্থাৎ এগুলো হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। অর্থাৎ তোমার অন্যান্য অনেক বস্তু আছে যে আগের অবস্থানে ফিরবে কিন্তু কিছু সূক্ষ্ম পরিমাণ হলো বিকৃতি ঘটবে, কিন্তু কিছু বস্তু আছে যেরকম থাকবে এরকম। যেমন তুমি গাড়ির বাম্পার, যেমন হচ্ছে আমরা বাইকের বাম্পার আছে, সামনের বাম্পার পিছনের বাম্পার, যখন উঁচু নিচু হয়ে যাবে তুমি যখন ব্রেক করবে তখন কি বাম্পার গুলো আপ ডাউন করবে, অর্থাৎ একবার নিচে যাবে আর একবার উপরে যাবে। যখন রাস্তা সমতল হয়ে যাবে তখন কি বাম্পার আগের জায়গায় ফিরে যাবে। তো এগুলো হচ্ছে কি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তো এতক্ষণ আমরা কি বললাম? এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। তার আগে আমরা কি পড়লাম? মহাকর্ষ এবং অভিকর্ষ। এখন আমাদের লাস্ট টপিক সেটা বললাম আমরা পর্যায়বৃত্ত কি, পর্যায়বৃত্ত গতি কি। কোন গতিশীল বস্তু করার গতি যদি এমন হয় এটি আর গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। অর্থাৎ পর্যায়বৃত্ত গতি বলতে আমরা কি বুঝি? যখন ধরো ফ্যানটা ঘুরতেছে, সিলিং এর উপরে একটা ধরো একটা যে কোনো জায়গায় একটা ফুল আঁকা আছে সাপোজ, তো ফ্যানটা ঘুরতেছে, ফ্যানে তো তিনটা পাখা, এই তিনটা পাখা ধরো তুমি একটা পাখাকে তুমি সিলেক্ট করে রাখলা, ফ্যানটা যখন তুমি ছাড়লা ফ্যানটা কিন্তু ঘুরতেছে, ওই নির্দিষ্ট পাখাটা 1 সেকেন্ড পরে ওই ফুলটার কাছে আসলো, আবার 2 সেকেন্ড পরে আবার কিন্তু ওই ফুলটার কাছে আসলো, অর্থাৎ কি ঘুরতেছে নির্দিষ্ট সময় পর পর কি করতেছে অবস্থার পরিবর্তন করতেছে, মানে একই অবস্থান নির্দিষ্ট কেন্দ্র করে কি একই দিক থেকে অতিক্রম করতেছে। এখন আমরা অনেক সময় বাংলা ছবি দেখতাম কি রাত হইলে ঘড়িতে একটা ডং ডং শব্দ করতো, এই যেমন একটা ঘড়ির নিচে এরকম একটা দণ্ড আছে ওটাকে বলে পেন্ডুলাম। পেন্ডুলামটা কি একবার ডানে যাচ্ছে একবার কি হচ্ছে একবার বামে যাচ্ছে, এই যে পেন্ডুলামটা দুলতেছে অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর একবার ডানে একবার বামে, এই যে ডানে বামে যাচ্ছে এটাকে বলা হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি। আর যে পর্যায়বৃত্ততা বললে কি পেরিওডিসিটি কি, নির্দিষ্ট সময় পর পর কোনো ঘটনার পুনরাবৃত্তি বা নির্দিষ্ট দূরত্ব পর পর কোনো ঘটনা বা কিছুর পুনরাবৃত্তিকে বলা হয় পর্যায়বৃত্ততা। অর্থাৎ ফ্যানটা যে তোমার ঘুরতেছে, পেন্ডুলামটা যে তোমার দুলতেছে, পৃথিবীতে তার নিজের কক্ষপথে নির্দিষ্ট সময় পরে পর অতিক্রম করতেছে, বার্ষিক গতির কারণে নিজের অক্ষের উপর আর আহ্নিক গতির কারণে সূর্যের চারদিকে, এই সমগ্র বিষয়টাকে কি বলা হয় পর্যায়বৃত্ততা অর্থাৎ রিপিটেশন। আমরা ঘড়ির কাঁটার ক্ষেত্রে সেম, সেকেন্ডের কাঁটা যখন আমরা হয়তো 6-এর ঘরে থাকবে আবার 1 মিনিট পরে সেই 6-এর ঘরটা অতিক্রম করতেছে, আমরা দেয়াল ঘড়ি দেখতে পাই। পর্যায়বৃত্তি থেকে প্রধানত কয়টা ভাগে ভাগ করা যায়? 2টা ভাগে, একটা কালিক পর্যায় একটা স্থানিক পর্যায়। কালিক পর্যায় কি সময়ের সাথে যখন কোনো কিছু নিয়মিত পুনরাবৃত্তি ঘটে তখন থেকে কালিক পর্যায় ঘটে, অর্থাৎ যখন সময়ের সাথে সাথে সেই পরিবর্তনটা হবে সেটাকে কালিক পর্যায়। যেমন বলে দোলায়মান সরল দোলক নির্দিষ্ট সময় পর পর এক নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, যেমন ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটা কি যখন আমরা ঘড়ির কাঁটা কি এরকম রাউন্ড ফিগারে ঘুরতেছে, যখন ঘড়ির কাঁটা 6-এর ঘরে আছে সেকেন্ডের কাঁটা ধরো, সে কিন্তু 1 মিনিট পরে আবার কিন্তু 6-এর কাঁটাতে আছে, অর্থাৎ কি সে একটা নির্দিষ্ট সময় পর পর কি একটা সময়ের উপর ব্যবধানের উপর ভিত্তি করে কি সে হচ্ছে এটা আসবে। বর্ষাকাল, তো আমরা কি জানি আমাদের ঋতু 6টা, আমরা কি জানি আষাঢ় শ্রাবণে 2টা মাস হচ্ছে বর্ষাকাল। তো বছরের একটা সময় আষাঢ় না শ্রাবণ মাস তো আসবে, অর্থাৎ ওই সময়টার উপর বেস করে কি হচ্ছে যেমন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো হচ্ছে তোমার কি শীতকাল। তো বছর ঘুরে এক সময় না এক সময় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তো আসবে, ওই সময়টা যে আসবে ওই সময়টাকে হচ্ছে তোমার কি বলা হয় কালিক পর্যায়ক্রম। এখন হচ্ছে স্থানিক পর্যায়ক্রম। স্থানের সাথে যখন কিছু নিয়মিত পুনরাবৃত্তি ঘটে তখন তাকে স্থানিক পর্যায়ক্রম বলে। উদাহরণস্বরূপ কঠিন পদার্থের ক্যালাসের অণু পরমাণু আয়নগুলো নির্দিষ্ট দূরত্ব পরপর পর্যায়ক্রমে কি থাকে বিন্যস্ত থাকে, অর্থাৎ পরমাণুর যে আয়নগুলো এটা নির্দিষ্ট যে অবস্থান পরপর এরকম ভাবে বিন্যস্ত থাকবে, এটাকে বলা হচ্ছে কি স্থানিক পর্যায়ক্রম। স্পন্দন গতি বলতে কি বোঝায়? পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি এমন হয় পর্যায়কালে অর্ধেক সময় নির্দিষ্ট দিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে তখন সেই গতিকে বলে আমরা স্পন্দন গতি। এখন আমরা উদাহরণ দিতে পারি
ওই পেন্ডুলাম বা দোলনা, আমরা সবাই দোলনাতে দোল খাইছি। তো দোলনাতে যখন আমরা দোল খাই তখন যদি একটা দোল সম্পন্ন করতে, দোল কখন সম্পন্ন হবে? একবার যখন মানুষের সামনের দিকে যাবে, একবার যখন মানুষটা পিছনের দিকে আসবে। তখন কি, অর্থাৎ ধরো সামনে দিয়ে গেল 1 সেকেন্ড, পিছনের দিকে আসলো আরো 1 সেকেন্ড, ধরো 2 সেকেন্ড। অর্থাৎ কি, তার যে দোল দেওয়ার টোটাল সময় হচ্ছে 2 সেকেন্ড। এই 2 সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ড যাবে সে সামনের দিকে, 1 সেকেন্ড যাবে কোথার দিকে? পিছনের দিকে। এই যে গতির অর্ধেক সময় একদিকে, আরেক অর্ধেক সময় বিপরীত দিকে যে গতিটা থাকবে সেটাই হচ্ছে তোমার স্পন্দন গতি, যেরকম আমরা দোলনার গতি বলতে পারি, পেন্ডুলাম বলতে পারি। সরল ছন্দিত স্পন্দন গতি, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর উপর কার্যকর ত্বরণ যদি এর গতিপথের নির্দিষ্ট বিন্দু অভিমুখে এমনভাবে ক্রিয়া করে যে তার মান ওই বিন্দু হতে সরণের মানে সমানুপাতিক হয়, তখন এই বস্তুকে কি বলা হবে? সরল ছন্দিত স্পন্দন গতি। এখন আসি পর্যায়কাল। সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার একটি পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। অর্থাৎ যখন একটি সরল দোলন গতি সম্পন্ন বস্তু থাকবে তার একটি পূর্ণ দোলন দিতে, ঠিক আছে, ধরো একটা দোলনা একবার পিছনের দিকে আসবে, একটা সামনের দিকে আসবে, ঠিক আছে, যখন তার যতটুকু সময় লাগে ওই সময়টাকে বলা হয় পর্যায়কাল। সময়টাকে কি বলা হচ্ছে? তার পর্যায়কাল। আসলে কম্পাঙ্ক, কম্পাঙ্ককে বলা হয় ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। কোন সরল দোলন গতি সম্পন্ন কণা একক সময়ে যে কয়টি পূর্ণ দোলন বা কম্পাঙ্ক সম্পন্ন করে তাকে বলা হয় তার কম্পাঙ্ক। ধরো তুমি কি বলে, ধরো তুমি তোমার কানের একটা ঝুমকা, ঝুমকার মধ্যে তুমি এরকম টোকা দিলা, টোকা দেওয়ার ফলে কি হবে? ঝুমকার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার নাড়াচাড়া করবে বা কম্পিত হবে। ওই যে সময় পর্যন্ত তার পূর্ণ দোলন সম্পন্ন করলো ওই সময়টাকে কি বলা হবে? কম্পাঙ্ক। বা হচ্ছে তোমার গিটারের তার, তুমি গিটারটা বাজাইতেছো যতক্ষণ বা এক তারা যতক্ষণ তুমি বাজাইতেছো ওই সময় পর্যন্ত যতক্ষণ মধ্যে কম্পিত হইলো সেটাকে বলা হয় কি? কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক বা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। সরল দোলন গতি সম্পন্ন কোন কণা একক সময়ে যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক। সরল দোলন গতি সম্পন্ন কোন কণা যে গতিটা সরল দোলক হবে এবং একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হবে? কৌণিক কম্পাঙ্ক। এই যে এই সরল দোলক, এটা একটা দোলক, তুমি দোলকটাকে তুমি দোলাইতেছো, দোলকটা একবার এ অবস্থানে যাবে, একবার এ অবস্থানে যাবে, দোলকটা আবার তখন সি অবস্থানে যাবে, মাঝখানে তখন আবার বি অবস্থানে যাবে। অর্থাৎ দোলকটা একবার এখানে আসলো, একবার এখানে আসলো, ঠিক আছে, মানে কি নির্দিষ্ট সময় পর পর এরকম ভাবে কি করতেছে? মুভ করতেছে, খানিকটা পেন্ডুলামের মতো, ঠিক আছে। সরল দোলক একটি ভারী আয়তহীন বস্তু কণাকে ওজনহীন, নমনীয় এবং অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে এটি যদি ঘর্ষণ এড়িয়ে স্বাধীনভাবে একটি উলম্ব তলে ঝুলতে পারে তখন তার সরল দোলন বলে। অর্থাৎ কোন প্রকার ঘর্ষণ মানে কি? ওই বাধা সৃষ্টিকারী বল, সেটা যদি এড়িয়ে যদি স্বাধীনভাবে দুলতে পারে তখন তাকে বলা হয় কি? সরল দোলক। আমরা বুঝতে পারছি, কিন্তু আসলে ঘর্ষণ এড়িয়ে এটা করা, এটা একমাত্র ল্যাবরেটরি ছাড়া কখনো করা সম্ভব না। যেমন আমরা দোকানে গিয়ে দাঁড়িপাল্লা দেখি, দাঁড়িপাল্লা কি যদি এই পাল্লাতে 1 কেজি ওই পাল্লাতে 1 কেজি তাহলে কি হবে? মানে দুটো পরিমাণ সেম হবে, কিন্তু এই পাল্লাতে হাফ কেজি এই পাল্লাতে 1 কেজি তাহলে কি হবে? হবে না, তাহলে কি দুলতে থাকবে। এখন আসি সরল দোলক যে পড়লাম এটার ব্যবহারটা, এটাকে আমরা কোথায় ব্যবহার করব? সরল দোলকের গতি সরল দোলন গতি তা আমরা সবাই জানি, তাই সরল দোলন গতি তথা সরল দোলকের সাহায্যে আমরা কোন স্থানের অভিকর্ষজ ত্বরণ জি নির্ণয় করতে পারি, পাহাড় দ্বয়ের উচ্চতা নির্ণয় করতে পারি, সময় পরিমাপ করতে পারি। তাহলে আমরা কি পারি? সরল দোলকের গতির সাহায্যে আমরা কি পারি? কোন স্থানে যে অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ জি এর মান আমরা বের করতে পারি, পাহাড়ের উচ্চতা কি করতে পারি? আমরা নির্ণয় করতে পারি, এবং কি করতে পারি? সময় পরিমাপ করতে পারি। এখন আসি ঝুলন বিন্দু বলতে আমরা কি বুঝি? যে বিন্দু থেকে সুতার সাহায্যে কোনো বস্তুকে বা ববকে ঝুলানো হয় তাকে বলা হয় ঝুলন বিন্দু, তাকে বলা হয় কি? আমরা ঝুলন বিন্দু। ধরো আমরা গাছের সাথে কি আমরা কি বলো, গাছের সাথে আমরা অনেক সময় অনেক কিছু বেঁধে দিই, যারা আমরা বক্সিং করতে চাই, জিম করার জন্য হয়তো বস্তা বা এরকম কিছু, তো আমরা সেগুলো ঘুষি দিই, তার মানে কি আমাদের হাতের মাসলে শক্তি বাড়ায়। অর্থাৎ কি সেটা কি উপর দিক থেকে ঝুলতেছে, এই যে ঝুলতেছে যে বিন্দু থেকে ঝোলানো সুতার ঝুলানো হয়েছে ওটাকে কি বলা হচ্ছে? ঝুলন বিন্দু। ধরো এই যে এটা একটা কাণ্ড, এখান থেকে কিছু একটা ঝুলতেছে, তো এটাকে কি বলা হবে? ঝুলন বিন্দু। তারপরে আসে কি? কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি? ঝুলন বিন্দু থেকে ববের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা হয় সরল দৈর্ঘ্যের কার্যকরী দৈর্ঘ্য। এই যে ঝুলন বিন্দু থেকে, এই যে ধরো এটা ঝুলন বিন্দু, ঝুলন বিন্দু, এখান থেকে এটা ধরো বব,
এটা ভবের যে ভার কেন্দ্র, ধরো ভবের ভার কেন্দ্র হচ্ছে এটা, ভবের ভার কেন্দ্র হচ্ছে এটা। এই যে ভার কেন্দ্র পর্যন্ত দূরত্বটা, সেটাকে বলা হচ্ছে কি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য। অর্থাৎ কি মাঝখান পর্যন্ত দূরত্বটা, সেটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। তাহলে কি আমরা ঝুলন বিন্দু কি কোনটা বুঝতে পারছি এবং সরল দোলক কি বুঝতে পারছি? তো কার্যকরী দৈর্ঘ্য বের করতে গেলে তোমার ঝুলন বিন্দু থেকে ওই বব মানে কি যে ঝুলন্ত বস্তুটা, সেই বস্তুটার কি কেন্দ্র, ভার কেন্দ্র পর্যন্ত দূরত্বটা আমরা কি ধরবো, সেটাই যে কার্যকরী দৈর্ঘ্য। সরল দোলন গতিসম্পন্ন কোন কণার দশা বলতে ওই কণার যে কোনো মুহূর্তে গতির সম্যক অবস্থা বোঝায়। অর্থাৎ ধরো একটা কিছু দুলতেছে 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 দুলতেছে, এক সময় তার হয়তো ব্যাগটা বেশি থাকবে, এক সময় তার ব্যাগটা কি থাকবে, কম থাকবে। তো কি হবে, যখন যে আমরা হয়তো হয়তো ধরো সরল দোলকটা গত 40 সেকেন্ড ধরে দুলতেছে, আমি তোমাকে জানতে চাইলাম যে 21 সেকেন্ড সময় তার ব্যাগটা কত ছিল, বা তার ত্বরণটা বা দ্যুতিটা কত ছিল। ওই যে বিশেষ মুহূর্তে যখন আমরা কোনো কিছু মান জানতে চাইবো, সেটাকে বলা হচ্ছে দশা। যেমন কোনো একটি গতির মুহূর্তে সম্যক অবস্থা বলতে ওই বিশেষ মুহূর্তে কোনো সরণ, বেগ, ত্বরণ, বল ইত্যাদি বোঝায়। আমি তো সেটাই বললাম। যখন ধরো আমরা একটা দোলনা দুলতেছে, সেটা হচ্ছে 40 সেকেন্ড ধরে দুলতেছে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই দোলনাটা 21 সেকেন্ড সময়ে সেটা সরণ কত ছিল, সেটার ব্যাগ কত ছিল, সেটা ত্বরণ কত ছিল, সেটার বল কত ছিল, বের করো। ওই যে বিশেষ মুহূর্তে যখন আমরা কোনো কিছু বের করতে যাইবো আলাদা করে সকল, সেটা হয়ে যাবে কি দশা। এখন হচ্ছে ব্যাগ এবং সরণের মধ্যে সম্পর্ক। তো যখন ব্যাগ বেশি হবে তখন এটাকে বলবো ভি ম্যাক্স ওমেগা এ। ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা এ। সূত্রগুলো জেনে রাখবা। সাম্য অবস্থানে সরল দোলক গতি সম্পন্ন কণার ব্যাগ হচ্ছে সর্বোচ্চ। অর্থাৎ সাম্য অবস্থানে সরল দোলক গতি সম্পন্ন কোন কণার ব্যাগ হবে সর্বোচ্চ। আরেকটা হচ্ছে ভি, এখানে ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম, আরেকটা হচ্ছে ভি মিন, অর্থাৎ ভি মিনিমাম হচ্ছে 0। বিস্তারের প্রান্তে মুহূর্তের জন্য কণাটির বেগ 0 হয় এবং গতির দিক পাল্টায়। এবং এই জন্য কি হবে, ভি বেগের সর্বনিম্ন হচ্ছে কি বেগ 0 হয়, মুহূর্তে কণাটির বেগ 0 হয়। আমরা বুঝতে পারছি ভি ম্যাক্স সমান ওমেগা এ, ভি মিন সমান 0। কতক্ষণ হবে? এখন একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে সেকেন্ড দোলক। এই সেকেন্ড দোলক থেকে তোমাদের একটা পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। এখন সেকেন্ড দোলক বলতে আমরা কি বুঝি? যে এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, দোলক মানে তো আমরা বুঝি যে যেটা দুলতেছে, তো সেকেন্ড দোলক মানে কি যেটা 1 সেকেন্ড ধরে দুলবে, বিষয়টা কি এমন না? বিষয়টা কিন্তু এমন না। সেকেন্ড দোলক কি, যে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড, অর্থাৎ দোলকের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে 1 সেকেন্ড সময় লাগে, তাকে সেকেন্ড দোলক বলে। এখন তোমাদের মনে প্রশ্ন আসলো, ভাইয়া বললেন সেকেন্ড দোলক কিন্তু এখানে বলা 2 সেকেন্ড, তার মানে কি এখানে কি ভুল বলা, এটা 2 সেকেন্ড দোলক হবে না? এটা কিন্তু 2 সেকেন্ড দোলন হবে না। আমি তোমাকে উদাহরণটা দেই। এটা কেন সেকেন্ড দোলক বলা হয়েছে? এই যে এটা একটা সরল দোলক, এটা একটা সরল দোলক, ঠিক আছে? তো সরল দোলকটা তো এই অবস্থানে আছে। তো এটা হচ্ছে তার সামগ্রিক যাত্রাপথ, এটা তার সামগ্রিক যাত্রাপথ, এতটুকু যাবে। তো একবার তো সে এদিকে যাবে, আরেকবার তো সে ঘুরতে ঘুরতে এদিকে আসবে, তাই কি না? তো তার যখন এদিকে এসে এদিক থেকে এদিকে যাবে, তখন তার লাগবে 1 সেকেন্ড। এদিক থেকে এদিকে যাবে, তখন তার লাগবে 1 সেকেন্ড। তো সে তো আর এখানে গিয়ে আটকে বসে থাকবে না, ঘুমাবে না, তার তো আবার এদিক থেকে এদিকে আসতে হবে এইদিকে, তখন লাগবে তো আরো 1 সেকেন্ড, নাকি? কারণ সে তো দুলতেছে, সে ধরো এটা দুলতেছে, সে এরকম করে দুলতেছে, সে যখন এদিক থেকে এখানে আসবে, এই মাথা থেকে এই মাথায় আসবে, তখন 1 সেকেন্ড সময় লাগবে। আবার সে তো স্থির না, সে তো আবার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পৌঁছাবে, তখন তো আরো 1 সেকেন্ড সময় লাগবে। এখানে এটাই বোঝানো হয়েছে যে সেকেন্ড দোলক বলতে যখন কোনো সরল দোলক, যখন কোনো সরল দোলক, এই যে যখন তোমার এইদিকে যাবে, ওই যে যখন এই যে এইখান থেকে যাবে, ওই যে এখান থেকে এখানে গেল, তখন হবে 1 সেকেন্ড। 1 সেকেন্ড। আবার যখন এখান থেকে এখানে আসবে, তখন লাগবে আরো 1 সেকেন্ড। অর্থাৎ সরল দোলন তার পূর্ণ দোলনটা সম্পন্ন করতে টোটাল কত লাগে? এদিকে 1 সেকেন্ড, এদিকে 1 সেকেন্ড, টোটাল লাগবে কত সেকেন্ড? 2 সেকেন্ড। এই যে 2 সেকেন্ড লাগে, যে এটাকে বলা হচ্ছে সেকেন্ড দোলক। তাহলে কি আমরা সেকেন্ড দোলক বলতে আমরা কি বুঝতে পারছি? যে সরল দোলক দোলনকাল সম্পন্ন করতে 2 সেকেন্ড সময় লাগে, সেই দোলনকালকে বলা হচ্ছে সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক 1 সেকেন্ডে একটি অর্ধ দোলন সম্পন্ন করে। এখন পরীক্ষায় এখন
দোলন এবং অর্ধদোলন বলতে কি বোঝায়? এখন আমরা যখন দোলনের কথা চিন্তা করি, তখন দোলনা যখন একটা স্থির অবস্থায় না, তুমি তাকে পিছন দিক দিয়ে টেনে সামনের দিকে দিলা, তখন কিন্তু সে একটা দোলন সম্পন্ন করলো, মানে অর্ধেক দোলন সম্পন্ন করার কারণ হচ্ছে তুমি পিছন দিকে নিয়ে সামনে দিয়ে গেলা, যখন সে গেল তখন সে কিন্তু ওই অবস্থান থেকে আবার পূর্ণ অবস্থানে ফিরে আসবে। একটা পূর্ণ দোলন তখনই হবে যখন একটা বস্তু তার অবস্থান থেকে সরে গিয়ে আবার সেই অবস্থানে ফিরে আসবে, তখন হবে পূর্ণ দোলন। অর্থাৎ সে তার পিছনের অবস্থান থেকে সামনের অবস্থানে যাবে, সামনের অবস্থান থেকে পিছনের দিকে আসবে, তখন একটা পূর্ণ দোলন হবে। তো 1 সেকেন্ডে যে সে এখান থেকে এখানে যাবে সেটা হচ্ছে 1 সেকেন্ড, এটাকে বলা হচ্ছে অর্ধ দোলন। তাহলে পরীক্ষায় আসতে পারে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য সময় কতটুকু? 2 সেকেন্ড। আর অর্ধ দোলনের সময় কতটুকু? 1 সেকেন্ড। সেকেন্ড দোলনে 2 সেকেন্ড এবং অর্ধ দোলনের কত সেকেন্ড? 1 সেকেন্ড। এখন আসি সরল দোলন গতির দুটি বিশেষ গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে, গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে, একটা হচ্ছে উলম্ব স্প্রিং এর গতি, একটা হচ্ছে সরল দোলকের গতি। তাহলে সরল দোলকের গতি আমরা দুইটা উদাহরণ দিতে পারছি, সেটা কি? একটা হচ্ছে উলম্ব যে স্প্রিং আছে, লম্ব স্প্রিং, সেটার গতি, এবং সরল দোলক যে আছে সেটার গতি। তো তাহলে এতক্ষণ আমরা শেষ করলাম আমাদের আজকের চ্যাপ্টারের যে মেইন পয়েন্টগুলো, মহাকর্ষ, অভিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম এবং হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম। এখন আমরা চলো এগুলোর এমসিকিউ জেনে নিই। তো প্রথমে কি, সরল দোলককে যখন সময় পরিমাপের জন্য ব্যবহার করা হয় তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় দোলক ঘড়ি। কি বলা হয়? দোলক ঘড়ি। যে কোনো মুহূর্তে সরল দোলন গতিতে কম্পমান কণার অতিক্রান্ত দূরত্বকে কি বলা হয়? সরণ। অর্থাৎ যে কোনো মুহূর্তে তার যে অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে, মানে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, এই যে দূরত্বটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে, তাকে কি বলা হচ্ছে? সেটা তার সরণ। এখন আসি, সরল দোলন সম্পন্ন কোনো বস্তুর কৌণিক বেগ π/4 সেকেন্ড হলে দোলনকাল কত হবে? দোলনটি হবে 8/8 সেকেন্ড। কত? π/4 রেডিয়ান পার সেকেন্ড যদি হয় তখন তার কত হবে? 8 সেকেন্ড। সরল দোলকের দোলন বেড়ে গেলে নিচের কোনটি ঘটবে? ঘড়ি ধীরে চলবে। কেন ধীরে চলবে? যখন দোলকের গতি এরকম ফাস্ট হয়ে যাবে তখন কি হবে? ঘড়িটার গতি কি হবে? অটোমেটিক স্লো চলে আসবে। এই জন্য অনেক সময় ভূপৃষ্ঠে নিয়ে গেলে বা হচ্ছে পাহাড়ে নিয়ে গেলে দোলন গতির দোলনের কি হয়? পরিবর্তন হয়। তারপরে আসি, কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আন্তঃআণবিক বলকে কি বলা হয়? সেটা হচ্ছে সংশক্তি। সেটা হচ্ছে কি? সংশক্তি বল। কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল যে আন্তঃআণবিক বল থাকে সেটাকে হচ্ছে সংশক্তি বল। এবং সান্দ্রতা কোন পদার্থের সাধারণ ধর্ম? সেটা হচ্ছে কঠিন, তরল, সেটা হচ্ছে কি? তরল পদার্থ। তো সান্দ্রতা যে আছে সেটা কোন পদার্থের সবচেয়ে সাধারণ ধর্ম, মানে কমন ক্যারেক্টারিস্টিক? সেটা হচ্ছে তরল গ্যাসীয়। তরল পদার্থকে উত্তপ্ত করলে অণুগুলোর কি বৃদ্ধি পায়? কম্পন বৃদ্ধি পায়, স্থানান্তর বৃদ্ধি পায়, আর কি বৃদ্ধি পায়? আবর্তন বৃদ্ধি পায়। তিনটা কি বৃদ্ধি পায়? আবর্তন বৃদ্ধি পায়। বায়বীয় পদার্থের অণুগুলোর আকৃতির তুলনায় এদের মধ্যবর্তী দূরত্ব কেমন? খুব বেশি, কারণ অণুগুলোর দূরত্ব বেশি বলে এদের আন্তঃআণবিক আকর্ষণটা কম। ঘূর্ণন স্থানান্তর গতির কোন পদার্থের কণাগুলো? সেটা হচ্ছে কঠিন। নেই করলে কঠিন, কারণ সেগুলো হচ্ছে স্থির অবস্থায়, এখানে কোনো ঘূর্ণন গতির কাজ করে না। তরল পদার্থের ক্ষেত্রে সত্য নয় কোনটি? আকার নির্দিষ্ট না, কখনোই আকার নির্দিষ্ট না। আকার অবশ্যই অনির্দিষ্ট, আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রের আকার ধারণ করবে। অনুসময়ে সর্বাধিক কম্পন, আবর্তন ও স্থানান্তরের গতি থেকে কোন পদার্থের? সেটা হচ্ছে গ্যাসীয়। সেটা কি হচ্ছে? গ্যাসীয়। তো ধন্যবাদ সবাইকে এত দীর্ঘক্ষণ সময় ধরে আমাদের সাথে থেকে ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফেজ।